সুপারভাইজাররা সেই টাকাটা তোমার বাড়িতে যাচ্ছে, তোমাকে নিচ্ছে, তোমাকে ব্যাংকে নিয়ে যাচ্ছে, টোটাল 5,500 6,000 টাকা তুলে 500 থেকে 600 টাকা তোমাকে হাতে ধরিয়ে দিচ্ছে, আর বাকি টাকাটা সুপারভাইজার পকেটে করে নিয়ে বলছে পঞ্চায়েতে দিতে হবে, নয় বোলাকে দিতে হবে। আপনি তাকে প্রশ্ন করুন যে বোলাকে দিতে হবে কি পঞ্চায়েত দিতে হবে, এবং পঞ্চায়েতে যান, না হয় বিডিওর কাছে যান যে স্যার আমার অ্যাকাউন্টে 8,000 টাকা ঢুকেছিল। সুপারভাইজার টাকাটা তুলে 500 টাকা হাতে ধরিয়ে দিলে 7,500 টাকা নিয়ে চলে গেল। শুনলাম আপনার এখানে দিয়েছে, অতএব এই সঠিক এই টাকাটা কোথায় যাচ্ছে আমরা একটু জানতে চাই। এটা প্রথম। দ্বিতীয় আপনাদের জানা উচিত, এই একটা যে মিথ্যে আশা, মিথ্যে প্রত্যাশা, নাম তার নওশাদ সিদ্দিকী। সিদ্দিকী শব্দের অর্থ সত্যবাদী। তাই আমরা সত্যবাদীর সঙ্গে লড়ে যদি বুকে হাজারো গুলি খেতে হয় তাতেও হাসি মুখে মেনে নেব, কিন্তু মিথ্যাটাকে আমরা প্রশ্রয় দেব না। তাই আবারও দ্বিতীয়, এই যে ঘরের ছবি তোলা, সকল মানুষের ঘরে ছবি তুলছেন এবং তাকে বলা হচ্ছে তোমরা যদি আমাদের সঙ্গে ঘোরো তাহলে ঘরটা পাবে, না ঘুরলে ঘরটা পাবে না। মমতা বন্দ্যোপাধ্যায় ঘর দিচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় যদি ঘর দিতে পারত, কিছুদিন আগে নামটা স্মরণে নেই, সেখানে ঝড় হয়ে ধুলিস্যাৎ হয়ে গেছে, কোনো ঘর বাড়ি কিছুই নেই। মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়ে বলেছিলেন আমি ঘর দেব, ওকে শোকাস করা হয়েছিল। তাই সত্য ঘটনাটা এটাই, যাদের যাদের ঘরের ছবি তুলেছে আপনারা ঝামেলায় যাবেন না, আপনারা কোনো প্রশ্নের মুখে হবেন না। আপনারা শুধু একটাই প্রশ্ন করবেন যে ঘর এসছে, এটা সত্যি মেনে নিলাম, কিন্তু এই ঘরের ইন্সপেকশন করতে হবে, হয় ভিডিও না হয় পঞ্চায়েতের সেক্রেটারি। তারা এসে ঘরের ছবি তুলবে, তারা বলবে যে এই ঘর তোমাদের এসে ঘরটা দেব, এটা আমি ভিডিও করব। যদি বলতে পারে আমি নিজামুদ্দিন প্রত্যেকটা ঘরের টাকা আমি এখানে দায়িত্ব নিয়ে বলছি তোমাদের 1,35,000 টাকা করে দেবো। প্রশ্ন করার সময় এসেছে, বসে থাকার সময় নেই। আজকে আমরা বুঝতে পারছি না পশ্চিম বাংলা কত ভয়াবহ জায়গায় চলে এসেছে। আমরা আজকে হয়তো দেখা যাচ্ছে আইএসএফ বাংলার বুকে প্রতিটা অলিতে গলিতে কোনায় তিনি জেগে উঠেছে, আওয়াজ এসেছে। আমি কিছুদিন আগে ফিরোজ ভাইয়ের সঙ্গে, ফিরোজ ভাই আমাকে বসিয়াটেও ডেকেছিল এবং সেখানে যত নেতৃত্ব ছিল আমি সেখানে বসেছিলাম। সত্যি তাদের কথাবার্তা, তাদের দৃষ্টান্ত, প্রাক্তন আইপিএসরা যে পরিদর্শন দিচ্ছে, প্রাক্তন আইপিএসরা যে দিশা ধরিয়েছে আগামী দিনে গণতন্ত্র ফিরিয়ে আনার সেই চেষ্টা, প্রত্যেকটা মানুষ মাথা উঁচু করে বসবে। আজকে ভাই ভাই ঝামেলা হবে, আজকে কোনো মেম্বারের কাছে আপনি যাবেন, সেই মেম্বার বলবে তোর ভাই আমার কাছে এসেছিল, তোর চক্রান্ত করছে, তুই একটা কেস করে আয়। তোমাকে কেসের মধ্যে ফাঁসাতে পারলেই তোমার যতটুকু অর্থ সম্পদ আছে সেটা কেউ লুটতে পারবে। তাই এই মেম্বারদের কাছে যাবেন না। মেম্বার একটা অত্যন্ত ভয়ঙ্কর। আজকে অলিতে গলিতে মেম্বার, প্রধান বিধায়ক যারা যারা এসেছে ওরা হচ্ছে একটা বাঘের থেকেও অত্যন্ত ভয়ঙ্কর। বাঘের সামনে যেরকম ছাগল রাখলে অনেক ছাগলও খায় না, হাত বুলিয়ে হয়তো ছেড়ে দেয়, কিন্তু এটা কেউ ছাড়ে না। তাই আমি দ্বিতীয়বার আমি একটা কথা বলি, শিক্ষা। আজকে আপনারা ভাবতে পারবেন না, একটা সময় আমরা দেখেছি 1400-1500 বছর 2000 বছর আগে ফেরাউন আর নমরুদ তারা যে কোনো খোদা দাবি করবে বলে তারা ক্যাবিনেট বসেছিল। ক্যাবিনেট বসার পরে বলছে আমাদের যে খোদা দাবি করতে হবে, তাহলে প্রথম আমাদের পদক্ষেপ কি? তারা বলেছিল প্রথম পদক্ষেপ টোটাল দেশটাকে আপনি মূর্খ বানিয়ে নাও, শিক্ষাটাকে তুলে দাও। কিন্তু পলিটিক্স করে 10 বছরকে শিক্ষা তুলে দেওয়া হয়েছিল, মূর্খ বানানো হয়েছিল, তারপরে নিজেকে খোদা দাবি করেছিল। তাই কিন্তু খোদার আসনে বসার আগেই আল্লাহ পাকের হুকুমে সে কিন্তু দুনিয়া থেকে চলে যেতে হয়েছিল। তাই আমি একটাই প্রশ্ন করি, এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে প্রথম চাঞ্চে মূর্খ তৈরি করেছে, যাতে লক্ষ্মীর ভান্ডারের নাম করে মা বোনেদের ইজ্জত লোটার পরেও সেই ভোটগুলো নিয়ে দ্বিতীয়বার আবার অত্যাচার করতে পারে সেই ক্ষমতায় আসার জন্য। তাই আমি সেই সরকারকে বর্জন করি, আমি সেই সরকারকে বর্জন করি। এই বাংলায় শিক্ষা কি করেছে আপনি অবাক হয়ে যাবেন। যারা যারা শিক্ষিত ছেলে মেয়ে চাকরির জন্য ছোটাছুটি করেছিল 2016 সালে বা 11 সালে,
আপনারা জানেন যারা নেতা নেতাদের কাছে আমরা একটা চাকরির জন্য গেছিল, তাদেরকে বলা হয়েছিল তোমরা সাদা খাতা জমা দেবে, সাদা খাতা জমা না দিলে কিন্তু চাকরি পাবে না। আজকে আপনি ভাবতে পারেছেন পরীক্ষার যদি হলে আপনি সাদা খাতা জমা দেন আপনি 0 পাবেন 100 পাবেন, কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায় সেই শিক্ষাটাকে এমন যারা এডুকেটেড পারসন, প্রকৃত শিক্ষিত, একদম প্রকৃত শিক্ষিত চাকরি পাওয়ার যোগ্য তাদেরকে চাকরি দেয়নি। যারা সাদা খাতা জমা দিয়েছে তাদের চাকরি দিয়েছিল। আজকে এত বছর ধরে চাকরি করেছে, লোন নিয়েছে, বাড়ি করেছে, গাড়ি করেছে, তাদেরকে হাইকোর্ট রায় দিয়েছে যে দেখো মিথ্যে ভাবে চাকরি বেশি দিন না। মিথ্যার সামনে সত্য দাঁড়ালে মিথ্যা বিলুপ্ত হয়ে যায়, এটা মাথার মধ্যে ধরে রাখতে হবে। তাই আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এই যে হাইকোর্টের নির্দেশ যে চাকরিগুলো ক্যান্সেল হচ্ছে 26,000 চাকরি, এটা অপরাধ তাদের নয়, এটা মমতা বন্দ্যোপাধ্যায় একটা অত্যন্ত ক্রিমিনালের মতো কাজ করেছে। এত ভয়ঙ্কর ক্রিমিনাল 26,000 একদম শিক্ষিত ছেলে মেয়ের জীবন নষ্ট করেছে, পরিবার নষ্ট করেছে, ফ্যামিলি নষ্ট করেছে। তাহলে আজকে তারা কি করবে, কোথায় যাবে? সেই সময় চাকরি না পেলেও একটা কর্মজীবনের মতো মধ্যে তারা ঢুকে যেতে পারত, কিন্তু আজকে তারা অসহায় হয়ে গেছে। তারা চিৎকার করে বলছে কি হবে, কিন্তু আইন তো আইনের পথেই চলবে, তাই আইনের সঙ্গে রায় দিয়েছে। আজকে একটা কথা গেল, শিক্ষাটাকে মানুষ, শিক্ষা হচ্ছে সমাজের মেরুদণ্ড। আজকে প্রত্যেকটা মেম্বার প্রধান আজকে তাদের দেখুন একটা কাজ আছে, তারা ব্যবসা করে না, কোনো কর্ম আছে না, সকালবেলা চলে যায় কোনো কাজ করে, সন্ধ্যেবেলা ফেলে, এদের কোনো কাজ নেই, সম্পূর্ণ বেকার। একটা টাকা ইনকাম করার কোনো ব্যবসা নেই, কোনো বিজনেস নেই। তাহলে আজকে যে লোকটা তোমার জমিতে খেটে খেত, আমার জমিতে খেটে খেত, তাহলে সেই লোকটা কি করলো, আজকে দুতলা বাড়ি পাঁচিল দিয়ে ঘেরা, কোথা থেকে পায়? আপনার আমার সম্পত্তি, আপনার আমার নামে টাকা আসে, সেই টাকাটা আত্মসাৎ করে তোমার আমার চোখের সামনে আজকে বাড়ি গাড়ি করে চলছে। আজকে আমাদের যারা তৃণমূল কংগ্রেসের বন্ধু তাদেরকে আমি হাত জোড় করে অনুরোধ করব, আমি একটা সময় গোটা বাংলাও চষেছি, প্রত্যেকটা অলিতে গলিতে সেই দলের হয়ে গেছি, আমিও ছিলাম বড় দায়িত্বে, কিন্তু আজকে আমার দায়িত্ব দেওয়ার পরে তারপরে আমি চলে এসেছি কেন, তার কারণ একটা কথা আমি তোমাকে বলে দিই। এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যারা প্রধান আছে, মেম্বার আছে, তারা গাড়ি বাড়ি করবে। আর তার ভিতরে আরেকটা কথা বলে যাই, এই পঞ্চায়েতে যদি 24টা মেম্বার থাকে, প্রকৃত যোগ্য মেম্বারদেরকে কোনোদিনও সম্মান দেওয়া হয় না। যারা দুর্নীতিতে পিএইচডি করা, যারা দুর্নীতিতে প্রশিক্ষণ করা, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পরীক্ষা দিতে হবে যে দুর্নীতিতে 100-র মধ্যে 100 পাবে তাদেরকে পদে বসানো হবে, এবং আরো যদি বেশি পায় তাকে বোলাকে যে পাঠানো হবে। তাই এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে ভালো মানুষ, শিক্ষিত, এডুকেটেড যারা সমাজের কাজ করবে তাদেরকে রাখা হয় না। আজকে একটা কথা সকলকে জানা উচিত। আজকে আমি দীঘায় গেছিলাম, দীঘায় জগন্নাথ মন্দির করছে, এরা সচেতন। আমার হিন্দু ভাই বন্ধুদের কাছে আমার অনুরোধ, জগন্নাথ মন্দির করছে এটা খুব ভালো জিনিস, কিন্তু 2 থেকে 3 হাজার কোটি টাকা দিয়ে জগন্নাথ মন্দির করছে। এই টাকাটা কিন্তু আমার আর তোমার পকেটের টাকা দিয়ে জগন্নাথ মন্দির করছে। কি বলছে, তোমাদের পুরী আর যেতে হবে না, আজকে দীঘার বুকে জগন্নাথ মন্দির। আমার ছোট্ট প্রশ্ন একটা, আচ্ছা বলুন তো, আমি যদি এখন বলি যে তোমাদের আর আজমির শরীফে যেতে হবে না, আজমির শরীফ আমি কচুয়ার এখানে করছি, আপনার আজমির শরীফ এখানে যাবেন, এটা কি সম্ভব? এটা যদি সম্ভব না হয়, আজকে হিন্দু ভাইদেরকেও বোকা বানানো হচ্ছে, তোমাদের জগন্নাথ মন্দির করা হচ্ছে, তোমাদের আজকে এখানে পুজো মণ্ডপে টাকা দেওয়া হচ্ছে, যে টাকা কোনো যায় তোমার আমার পকেটের টাকা, ওয়াকফ বোর্ড মাইনরিটির টাকা শূন্য হয়ে গেছে। ইংরেজ শাসনের পর থেকে এই পর্যন্ত কোনোদিন ওয়াকফ বোর্ড এবং মাইনরিটি ফান্ডে কোনোদিন টাকা শূন্য হয়নি, এই প্রথমবার শূন্য হয়ে গেছে। আজকে যদি মমতা বন্দ্যোপাধ্যায় বলছে 12,000 কোটি টাকা করে আমার লক্ষ্মীর ভান্ডার দিতে হয়, আমাদের কাছে প্রশ্ন দিদি, আমাদের 1,000 করে ভিক্ষে দিতে হবে না? আপনি প্রতি মাসে 2,000 টাকা করে আমাদের 2,000 পরিবারকে চাকরি দেন, এবং 2,000 পরিবারকে চাকরি দিলে বছরে 24,000 পরিবার। যদি আমার 8,000 টাকা করেও মাইনে দেয়, আপনি 12,000 কোটি টাকা একটা ব্যাংকে রাখলেও 1,000 টাকা করে মাসে পাওয়া যায়। আপনি একটুখানি ভাগ করে দেখুন যে চাকরিটা দিলে একটা পরিবার বেঁচে যাবে, কিন্তু 1,000 টাকা দিলে আপনার পরিবারে ভিক্ষা ছাড়া অন্য কিছু হতে পারে না। যাই হোক, আমার অনেক কথা 4 দিন বললেও শেষ হবে না, তবে একটা কথা আমি বলছি,
একটা কথা আমি বলছি, আজকে আমফান ঝড় হয়েছিল, আমফান ঝড়ে আমি নিজে একাধিকবার দেখেছি বাচ্চাদের, আমি নিজেই সমস্ত মাল তুলে দিয়েছি হাতে করে জেলা পরিষদ ভবন থেকে। আপনারা পাননি, আপনারা অবাক হয়ে যাবেন। যদি সরকারের আমানত 100 টাকার 1 টাকার 100 ভাগের 1 ভাগ যদি খেয়ানত করে, তাহলে আমাদের সরকারকে আমাদের কিয়ামতের মাঠে তাকে ধরা দিতে হবে, জবাবদিহি করতে হবে। তাহলে কে সরকারের আমানত এবং জনগণের প্রাপ্য জনগণকেই বুঝে দিতে হবে। আজকে আমফানের ঝড়ের প্রত্যেকটা সাধারণ মানুষ যারা যারা আমফান প্রাপ্ত তারা কিন্তু টাকা পায়নি। নেতা নেতার পরিবার সব আমফান পেয়েছে, এখনো যান মাটিয়া মাল ঘরে পড়ে আছে, এখনো যান মাটিয়ার মাল গোডাউনে পড়ে আছে। আমার যতটুকু বিশ্বাস এখনো 90 লক্ষ টাকার মাল পড়ে আছে, হারকেল পড়ে আছে, কেরোসিন তেল পড়ে আছে। বেশ বাচ্চারা শিশু অসহায় যখন বাঁচার জন্য খিদের জন্য চিৎকার করেছে, সেই এতটুকু আমুল স্প্রে দুধ পর্যন্ত এরা ছাড়ে না। এরা ভোটের জন্য দাবি করে, জনগণের জবাব বুঝিয়ে দেবে। আবার নতুন করে বসিরহাটের মানুষ বুঝে দেবে আমরাই পারি টেনে হিসড়ে দুর্নীতিতে পায়ের তলায় মারিয়ে দিতে। আর আইএসএফ এর প্রার্থীটাকে পার্লামেন্ট আইন সভায় দিয়ে আবারও নতুন করে বাঁচার স্বপ্ন দেখাতে পারি। তাই বন্ধুরা, ভয় ভীতি ছেড়ে চলে আসুন। অন্ধকারে যদি একটা লাইটের টর্চ মারা হয়, অন্ধকার ভেদ করে আলোই কিন্তু দেখা যায়। নওশাদ সিদ্দিকী সেই আলো, আর অন্ধকার হচ্ছে তৃণমূল কংগ্রেস। তাই আমরা আলো নিয়ে যাচ্ছি, অন্ধকার পালানোর জায়গা পাবে না। আগামী দিনে দুর্নীতি আবার ওপেন হয়ে যাবে। গণতন্ত্র ফিরে আসার জন্য দুটো জিনিস পৃথিবীতে পাঠিয়েছে আল্লাহ পাক, মৃত্যু একদিন হতেই হবে। আমি নিজামুদ্দিন ওপেন বলে যাচ্ছি, ক্ষমতা থাকে তা মারুক গুলি আমার বুকে, জাজরা হয়ে যাক। একটা প্রাণের বিনিময়ে যদি হাজারো সাধারণ মানুষ গণতন্ত্র স্বাধীনতা ফিরে পায়, আমি নিজামুদ্দিন মরতে দুবার ভয় পাইলে। আমার মৃত্যু আর আমার লোভ দুটো জিনিস নেই, যার মধ্যে দুটো জিনিস থাকে না পৃথিবীতে ওর মতো ভয়ঙ্কর কিছু হতে পারে না। তাই মৃত্যু যদি সেজনাই আপনাকে কপালে রাখে, সেদিনই মৃত্যু হবে। মানুষের সামনে মাথা নিচু করো না, মানুষের সামনে আপনারা ঝুঁকে যাবেন না। একমাত্র আল্লাহ পাকের উপরে বিশ্বাস করে আইএসএফ এর পাশে দাঁড়িয়ে আবার গণতন্ত্র ফিরিয়ে আনুন। আমি আপনাদের বলছি, মাথা উঁচু করে বাংলার বুকে বাঁচবেন, মাথা নিচু করে মেম্বার প্রধানের পায়ের গোড়ায় যেতে হবে না। তাই আমি এখান থেকে করজোরে অনুরোধ করব, একটা ভোট জেনে শুনে কোনোদিন দুর্নীতি কেটে দিতে নেই। 5টা বছর যত বাজে কাজ করবে আপনার ঘাড়ে সেই ভাগ নিতে হবে। তাই দুর্নীতি জেনে শুনে কোনো অপরাধী তাদেরকে চুরিয়ে সরিয়ে একটাই প্রার্থী এডুকেটেড পারসন প্রকৃত ভোট দেওয়ার মধ্যে মন ভরে আইন সবাই সেখানে আইন তৈরি হয়। ভয়ঙ্কর দেশ যাচ্ছে, তাই সেখানে প্রতিবাদের সময় এসেছে, আমাদের বাঁচার সময় এসেছে। তাই সেখানে এই ভাইকে আমাদের আইএসএফ এর প্রার্থীটাকে সেখানে পাঠাতে হবে। আর আমি শেষ কথা বলে শেষ করব, কারণ বাড়ি বামনগাছা তৃণমূল কংগ্রেস প্রথম যখন ক্ষমতায় আসে তাকে বাড়ি ছাড়া করে দিয়েছিল। তিনি একজন সিপিএম এর নেতা। এই দিঘাতে গিয়ে পরিচয় হয়েছিল, বলল 10টা বছর পরে আমি ফিরে এসেছি। সেই ফিরে আসার কারণ হচ্ছে আইএসএফ। কারণ আইএসএফ যখন মাঠে ময়দানে নেমে প্রতিবাদ করেছে, আর যখন পতন হয় না, দেখবেন সরকারের যার পতন হবে তাকেই দেখে ভয় পায়। ও বিজেপিকে দেখে ভয় পাচ্ছে না, সিপিএম দেখে ভয় পাচ্ছে না, একমাত্র ভয় পাচ্ছে আইএসএফ কে। আপনাদের মনে করতে হবে আইএসএফ এর দ্বারাই বাংলায় পরিবর্তন হবে। তাই আইএসএফ এর হাত শক্ত করুন। তার নাম হচ্ছে তুষার ঘোষ। তিনি আবারও সেই আইএসএফ এর প্রতিবাদ, আইএসএফ এর মাঠে নামা, তাদেরকে পিছিয়ে যাওয়ার, আবার 10 বছর পরে নিজের পরিবার ফিরে এসেছে। আবারও একবার অনুরোধ করে বলবো, ভয় ভীতি সমস্ত সব যারা ভয় করছো তারা কিছু নাই, ঘর থেকে শুরু করে কিছুই দিতে পারবে না। ওদেরকে দেখিয়ে দাও আমরা আইএসএফ এ ভোট দিয়েছি, সঠিক প্রার্থীকে আইন সভায় পেয়ে পাঠিয়েছি। এই বলে আমার সংক্ষিপ্ত ক্ষুদ্র বক্তব্য ইতি করছি। হ্যালো ভাই নিজামুদ্দিনকে অসংখ্য